চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকের কথা। ইরানের ওপর অতর্কিত হামলায় রাতারাতি বন্ধ হয়ে গেল বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী, আর তাতেই ধাক্কা খেল গোটা বিশ্ব। গত 50 বছরের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে এত বড় বিপর্যয় আর কখনো দেখা যায়নি। ঘটনার আকস্মিকতায় দিশেহারা হয়ে পড়ল বিশ্ব বাণিজ্যের বড় বড় মাথা আর বিভিন্ন দেশের সরকার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $70 থেকে এক লাফে $120 ছাড়িয়ে গেল। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ালো যে দেশে দেশে পেট্রোল পাম্পের সামনে মাইলের পর মাইল গাড়ির লাইন পড়ে গেল। শুরু হলো তেলের রেশনিং। কোনো কোনো দেশে জ্বালানির দাম এক ধাক্কায় 40-50 এমনকি 80% পর্যন্ত বেড়ে গেল। কিন্তু এই চরম বিশ্বব্যাপী দাম বৃদ্ধির মধ্যেও ভারতের ছবিটা একদম আলাদা ছিল। বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় ভারতের নামমাত্র দাম বৃদ্ধির ভিতরেই গল্পটা এই প্রতিবেদনে আপনাদেরকে বিশ্লেষণ করে জানাবো। হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত বাণিজ্য হওয়া তেলের প্রায় 5 ভাগের 1 ভাগ পরিবাহিত হয়। স্বাভাবিকভাবেই এটি বন্ধ হওয়া মানেই যে কোনো আমদানি নির্ভর অর্থনীতির বুকে একটা সুনামি নেমে আসা। আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে তাকালেও এই ভয়াবহতার টের পাওয়া যায়। পাকিস্তানের ফেব্রুয়ারিতে যে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি 253 টাকা, মে মাসের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 414 টাকা 78 পয়সায়, অর্থাৎ প্রায় 64% বৃদ্ধি। এমনকি সংকটের এই চূড়ান্ত মুহূর্তে এই দাম 458 টাকা 41 পয়সায় গিয়ে ঠেকেছিল, যা আগের চেয়ে 81% বেশি। সেখানকার সরকার স্রেফ হাত তুলে দিয়ে বলে, এছাড়া আমাদের আর কোনো কিছু করার উপায় ছিল না। এই একই চিত্র দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রেও। সেখানেও এপ্রিলের মাঝামাঝি পেট্রোলের দাম লিটার প্রতি 116 টাকা থেকে বাড়িয়ে প্রথমে 135 টাকা এবং পরে 1 জুন তা 140 টাকা করা হয়। সব মিলিয়ে প্রায় 21% দাম বাড়ে। বাংলাদেশ সরকার পরিষ্কার জানিয়ে দেয়, বাড়তি জাহাজ ভাড়া, আকাশছোঁয়া বিমা বিল, বিশ্ববাজারে তেলের তীব্র সংকটের কারণেই এই সিদ্ধান্ত। ধনী দেশগুলোর অবস্থাও যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়। ব্রিটেনে যুদ্ধ শুরু ঠিক আগে পেট্রোল ছিল 131.6 পেন্স, যা মে মাসে শেষে এসে দাঁড়ালো 159.53 পেন্সে। প্রায় 21% দাম বাড়ায় একটি সাধারণ ফ্যামিলি তাদের যে গাড়ির তেলের ট্যাঙ্ক সেটা ভর্তি করতে ব্রিটিশদের পকেট থেকে অতিরিক্ত 12 পাউন্ডের বেশি খসে যেতে লাগলো। ইতালি, জার্মানি, ফ্রান্সের পাম্পেও কিন্তু তেলের দাম 17 থেকে 29% পর্যন্ত বেড়ে যায়। আর সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর মতো দেশে বা যারা তেল উৎপাদন করে সেই দেশও কিন্তু এই ধাক্কা থেকে বাঁচেনি। গ্লোবাল পেট্রোল প্রাইসের তথ্য অনুযায়ী সেখানেও ডিজেলের দাম এক ধাক্কায় 85% বেশি বেড়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, ভারত কিভাবে এই মারাত্মক আন্তর্জাতিক ধাক্কা এতটা সহজে সামলে নিল? এর পিছনে রয়েছে এক সুদূর প্রসারী অর্থনৈতিক কৌশল, যা এই সংকট শুরু হওয়ার অনেক আগেই নেওয়া হয়েছিল। সরকারের নীতি নির্ধারণকারী মহলের ঘনিষ্ঠ একজন অর্থনীতিবিদ নাম প্রকাশ না করার শর্তে আসল সত্য ফাঁস করেছেন। তিনি একেবারে পরিষ্কার বলেছেন, বিগত বছরগুলোতে যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রেকর্ডভাবে কমছিল, ভারত সরকার কিন্তু দেশের বাজারে সেই অনুপাতে দাম কমায়নি, বরং পুরো সুবিধা সাধারণ ভোক্তাদের না দিয়ে সরকার নিজের রাজকোষে একটা আর্থিক সুরক্ষা স্তর তৈরি করে রেখেছিল। আর এই সুবিধা হলো, যখন বিশ্ববাজারে হঠাৎ করে তেলের দাম আকাশ ছুঁল, ভারতের সিস্টেমে আগে থেকেই তাই বাড়তি টাকা জমা ছিল। তাই গোড়ার দামটা যেহেতু কখনোই পুরোপুরি কমানো যায়নি, সংকটের সময় নতুন করে আর খুব একটা বেশি তাই দাম বাড়ানোর প্রয়োজনও পড়েনি ভারতের। তবে শুধু আগের সঞ্চয় নয়, সংকট চলাকালীনও সরকার অত্যন্ত সচেতনভাবে একটি রাজনৈতিক আর অর্থনৈতিক সিদ্ধান্ত নেয়। তেল বিপণন সংস্থা বা ওএমসিগুলোর পিঠ একেবারে দেওয়ালে ঠেকে গেলেও সরকার সাধারণ মানুষের ওপর একেবারে বিপুল করের বোঝা চাপাতে চায়নি। সংকট শুরু হওয়ার পর টানা 76 দিন ভারতে পেট্রোল ডিজেলের দাম 1 পয়সাও বাড়ানো হয়নি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো প্রত্যেক দিন প্রায় 1000 কোটি টাকা করে লোকসান হজম করেছিল। এবং সবশেষে এটা বলা যায় যে 2026 সালের 15ই মে, দীর্ঘ প্রায় 4 বছর পর প্রথমবার তেলের দাম সামান্য বাড়ল দেশে। পরের 10 দিনে আরও 4 বার দাম সংশোধন করা হয়। 25শে মে চতুর্থ দফায় সবথেকে বড় বৃদ্ধি ঘটে। পেট্রোলের লিটার প্রতি 2 টাকা 61 পয়সা, ডিজেলের 2 টাকা 71 পয়সা বাড়ানো হয়। সব মিলিয়ে এই 4 দফায় লিটার প্রতি 7.5 টাকা করে দাম বাড়ে ভারতে।
কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কমাতে কেন্দ্র একই সঙ্গে একটি বড় পদক্ষেপ নেয়। মার্চ মাসের শেষ দিকে তেলের ওপর যে এক্সাইজ ডিউটি বা কেন্দ্রীয় শুল্ক সেটা লিটার প্রতি 10 টাকা কমিয়ে দেয়। আর এর ফলে দেশের রাজকোষের ক্ষতি হয় প্রায় 1,70,000 কোটি টাকা। সরকারের এই কৌশলটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। প্রথমে কড়া বিধিনিষেধ আরোপ করা হলো, রেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হলো, পরিস্থিতি স্বাভাবিক হতে ধীরে ধীরে তা তুলে নেওয়া হলো। যেমন সরবরাহ স্বাভাবিক হতে 25শে জুন বাণিজ্যিক আর বাল্ক এলপিজির ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর 1 জুলাই থেকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় তেল কোম্পানিগুলো। পেট্রোল ডিজেল নিয়ন্ত্রণ করা তাও একরকম সম্ভব ছিল, কিন্তু সবথেকে বড় আর কঠিন পরীক্ষা ছিল এলপিজি বা রান্নার গ্যাস নিয়ে। কারণ ভারতের মোট ব্যবহৃত রান্নার গ্যাসের 60%-এরও বেশি আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই সরবরাহ লাইনেও একটা তালা পড়ে যাওয়ার দশা হলো। বাইরে থেকে একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের আমদানির খরচ এক ধাক্কায় 1600 টাকা ছাড়িয়ে গেল। পরিস্থিতি সামাল দিতে সংকট শুরুর মাত্র 8 দিনের মধ্যে সরকার একটি বিশেষ কন্ট্রোল অর্ডার জারি করে। দেশের সমস্ত রিফাইনারিকে নির্দেশ দেওয়া হয় প্রোপেন এবং বিউটেনের মতো উপাদানগুলো ডাইভার্টেড করে ঘরোয়া রান্নার গ্যাস উৎপাদনে লাগাতে। যে সমস্ত প্ল্যান্টে আগে কোনোদিনও এলপিজি তৈরি হয়নি সেগুলো রাতারাতি পুনর্গঠন করা হলো। আর ফলাফল, মাত্র এক সপ্তাহে ভারতের দৈনিক এলপিজি উৎপাদন 35,000 টন থেকে বেড়ে 54,000 টনে পৌঁছে গেল। এবার আসা যাক দামের কথায়। আমদানির খরচ 1600 টাকা পার করলেও দেশের সাধারণ মানুষের জন্য ঘরোয়া সিলিন্ডারের দাম 942 টাকায় বেঁধে রাখা হলো। আর দেশের 10,58,00,000 উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বার্ষিক রিফিলে 300 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হলো। ফলে তাদের জন্য কার্যকরী দাম দাঁড়ালো 642 টাকা। আর বাস্তব খরচ আর খুচরো বিক্রয় মূল্যের মধ্যে এই যে একটা বিশাল ফারাক, যা গত এক বছরে প্রায় 60,000 কোটি টাকার আন্ডার রিকভারি বা ঘাটতি তৈরি করেছে, তার সিংহভাগ বোঝাটাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে রাষ্ট্র এবং আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এর মতো সংস্থাগুলো। ফলে কেন্দ্রীয় ক্যাবিনেট এই ক্ষতিপূরণ বাবদ 30,000 কোটি টাকা অনুমোদন করে। শুধু দাম নিয়ন্ত্রণ করলেই তো হতো না, বাজারের সরবরাহ সচল রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর ভারত তা পেরেছে দীর্ঘদিনের পরিকাঠামোগত প্রস্তুতির কারণে। ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল শোধনাকারী বা রিফাইনিং দেশ, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা 256 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে। এই সংকট আসার অনেক আগেই এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল, যা দেশকে যে কোনো আকস্মিক ধাক্কা সামলানোর এবং নতুন উৎস থেকে অপরিশোধিত তেল প্রসেস করার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। বিগত এক দশকে ভারতে তার এলপিজি আমদানি টার্মিনালের সংখ্যা দ্বিগুণ হয়েছে। গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক প্রায় 3 গুণ বাড়িয়েছে ভারত। দেশের মাটির নিচে 5.33 মিলিয়ন টনের একটি বিশাল কৌশলগত তেল ভান্ডার বা স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ গড়ে তুলেছে ভারত। শুধু তাই নয়, ভারত আগে যেখানে মাত্র 27টি দেশ থেকে তেল আমদানি করত, এখন সেই সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।